ক্লাস 11 আমরা আগের দিন মহাকর্ষ অধ্যায়ের অভিকর্ষ ত্বরণ জি এর মানের পরিবর্তনটা লক্ষ্য করেছিলাম। আজকে আমরা পড়ব গ্রহের বা উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। বিজ্ঞানী কেপলার গ্রহের গতি সম্পর্কিত তিনটে প্রধান সূত্র দিয়েছিলেন। প্রথম সূত্র তিনি বলেছিলেন সূর্যকে নির্দিষ্ট ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে বিভিন্ন গ্রহগুলি পরিভ্রমণ করে, মানে ঘুরে বেড়ায়। 2 নম্বর সূত্রে বলেছেন এই সূর্য থেকে কোনো একটি গ্রহের দূরত্বটা নির্দিষ্ট সময় অবকাশে নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রম করে, অর্থাৎ ডিটি সময়ে খুব অল্প সময় ডিটিতে এ থেকে বি পর্যন্ত গ্রহটি গেলে যে ক্ষেত্রফলটা অতিক্রম করবে, ঠিক অন্য যে কোনো একটি জায়গায় ধরে নাও ওই ডিটি সময়েতেই যদি পি থেকে কিউ পর্যন্ত গ্রহটি যায়, এই দুই ক্ষেত্রফল কী হবে? সমান হবে। 3 নম্বর তিনি বললেন এই যে দূরত্বটা, অর্থাৎ সূর্য থেকে গ্রহের যে দূরত্বটা, এটা দূরত্বটার ঘনফল এর পর্যায়কালের বর্গের সমানুপাতিক। অর্থাৎ দূরত্বটা যদি আমরা আর ধরি, আর কিউ প্রপোর্শনাল টু এক পাক ঘুরতে যে সময় লাগে পুরো বৃত্তাকার কক্ষপথটা বা উপবৃত্তাকার কক্ষপথটা, সেটা যদি আমরা টি বলি, তার টি স্কয়ারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথের অর্ধপরাক্ষের, আটটাকে অর্ধপরাক্ষ বলে, অর্ধপরাক্ষের ঘনফল পর্যায়কালের বর্গের সমানুপাতিক। এখন এই প্রথম সূত্রের প্রমাণ নেই, ওটা জাস্ট স্টেটমেন্ট। দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের প্রমাণটা আমরা করে নিতে হবে, প্রমাণটা করতে হবে। প্রথমত দ্বিতীয় সূত্রের প্রমাণের জন্য আমাদের বৃত্তীয় গতি সম্পর্কে একটু জানতে হয়। বৃত্তীয় গতির যে একটা রাশি পেয়েছিলাম, কৌণিক বেগ ছিল ওমেগা, ওমেগা সমান ছিল মনে করে রাখো θ/t। আর একটা পেয়েছিলাম কৌণিক ভরবেগ, সেটা যদি আমরা এল বলি। কৌণিক ভরবেগের সাথে রৈখিক ভরবেগের একটা সম্পর্ক ছিল, এল সমান ছিল আর ইন্টু পি, পিটা রৈখিক ভরবেগ। তাহলে এল সমান লিখতেই পারি আর ইন্টু পি সমান কি? ভর ইন্টু বেগ, রৈখিক যেহেতু এম ইন্টু ভি। আবার এটাও লেখা যায় এল সমান আর ইন্টু এম ইন্টু ভি সমান ওমেগা ইন্টু আর, অর্থাৎ রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক ওমেগা ইন্টু আর। তাহলে এখান থেকে এল সমান আমরা পেলাম এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। এই একটা রাশিমান আমরা পেয়েছি, আগেও পেয়েছিলাম, এখন আমি বলে নিলাম। এখন আমাদের এই দ্বিতীয় সূত্রটা কেপলারের প্রমাণ করার জন্য আমি ধরলাম এটি আমার একটা বৃত্তপথ, উপবৃত্ত ধরতে পারো। প্রমাণের জন্য আমি বৃত্তাকারই ধরলাম। কেন্দ্রে আছে সূর্য, ওই ও বিন্দুতে। এখন ক্ষুদ্র সময় অবকাশে এটা দূরত্ব ও থেকে পি, খুব অল্প সময় ডিটিতে খুব অল্প দূরত্ব পরিধি বরাবর পি ডটে গ্রহটি পৌঁছালে যে ক্ষেত্রফলটা তৈরি করে, সেই ক্ষেত্রফলটা হচ্ছে ও পি পি ডট। তাহলে আমরা লিখতে পারি ডিটি সময়ে সূর্যকে নির্দিষ্ট ফোকাসে রেখে গ্রহের অতিক্রান্ত ক্ষেত্রফল যদি ডেল্টা এ বলি, মানে ক্ষুদ্র, সেটা সমান কত লিখতে পারি? এটা একটা ত্রিভুজ, যেহেতু ক্ষুদ্র দূরত্ব, এটা স্পর্শক আর এটা
ব্যাসার্ধ পরস্পর সমকোণেই থাকে, সমকোণী ত্রিভুজ। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি বলতে ওপি, আর ওপরের উচ্চতাটা হচ্ছে ডট পিপি ডট। আমি ধরেই নিলাম ওপিটা ব্যাসার্ধ আর পিপি ডটটার জন্য, এই দূরত্বের জন্য কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা বললাম ডি থিটা বা ডেল্টা থিটা। তাহলে কোণ সমান আমরা চাপ বাই ব্যাসার্ধ জানি, তাহলে ওই বৃত্ত থেকে আমরা লিখতে পারি ডেল থিটা ইকুয়াল টু ডি থিটা বা ডেল থিটা ইকুয়াল টু চাপ পিপি ডট ডিভাইডেড ব্যাসার্ধ আর। আর এখান থেকে পিপি ডটের ভ্যালুটা পেলাম আর ইন্টু ডেল থিটা। তাহলে এখন লক্ষ্য করো ডিটি সময়ে গ্রহের অতিক্রান্ত ক্ষেত্রফল ডেল্টা এ সমান হাফ ইন্টু ওপি বলতে একটা আর ইন্টু পিপি ডটের ভ্যালুটা আর ইন্টু ডেল্টা থিটা। তাহলে ডেল্টা এ সমান তুমি পাচ্ছ, অর্থাৎ ডিটি সম অতিক্রান্ত ক্ষেত্রফল, এই ভাষাটা আবার লিখলে হাফ আর স্কয়ার ইন্টু ডেল থিটা। অতএব ডিটি সময়ে এটা অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত ক্ষেত্রফল। তাহলে একক সময়ে গ্রহের অতিক্রান্ত ক্ষেত্রফল সেটা ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা টি সমান লিখতেই পারি হাফ আর স্কয়ার, ডেল্টা টি ভাগ করছি, ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে সেক্ষেত্রে এই যে ক্ষেত্রফল একক সময় অতিক্রান্ত ক্ষেত্রফল, সেই ভ্যালুটা পেলাম হাফ আর স্কয়ার ইন্টু ওমেগা। আগেই বললাম ওমেগা সমান থিটা বাই টি, তাই এইটাই ওমেগা সমান ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টিটাই ওমেগা বসিয়েছি। আবার এই যে এখানে একটা সমীকরণ পেয়েছিলাম এল সমান এম আর স্কয়ার ওমেগা, এই জায়গা থেকে ওমেগার ভ্যালুটা পাচ্ছি এল ডিভাইডেড বাই, অর্থাৎ কৌণিক ভরবেগ সমান এম ইন্টু আর স্কয়ার। এই মানটা বসালে হাফ আর স্কয়ার ওমেগার জায়গায় বসালে আর এল ডিভাইডেড বাই এম ইন্টু আর স্কয়ার স্কয়ার কেরা কাটলো, তাহলে হাফ এল বাই এম এই রাশিমালাটা পেলাম। গ্রহ এবং সূর্য এটা যদি একটা সংস্থা ধরি, এই সংস্থাতে বাইরে থেকে যদি কোনো রকম বল প্রযুক্ত না হয়, বহিস্থ এজেন্ট দ্বারা যদি প্রভাবিত না করি, তাহলে এই যে কৌণিক ভরবেগ ওমেগা এইটা ধ্রুবক হবে, কোনো পরিবর্তন হবে না, গতির কোনো পরিবর্তনই আসবে না, তাহলে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তনই হবে না। সেই ক্ষেত্রে এটা পেয়ে গেলাম ধ্রুবক রাশি। সেই কারণে দ্বিতীয় সূত্রে আমরা এটা বলতে পারি সূর্য থেকে যে কোনো একটি গ্রহের মধ্যবর্তী দূরত্ব নির্দিষ্ট সময় অবকাশে নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রম করে, যেহেতু এটা ধ্রুবক বেরিয়েছে। কেপলারের গ্রহ উপগ্রহ সংক্রান্ত তৃতীয় সূত্রে যেটা বলা আছে যে সূর্যকে নির্দিষ্ট ফোকাসে রেখে যখন একটা গ্রহ ঘুরে বেড়ায়, তখন এই যে উপবৃত্তাকার কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলটা প্রদক্ষিণ কাল বা পর্যায়কালের বর্গের সমানুপাতিক। এটা প্রমাণটা আমাকে করতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রমাণ। তাহলে বললাম এটা সূর্য, সূর্যের ভরটা বললাম এমকে ভরটা এম, এই সূর্যকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার, আমি বৃত্তাকার ধরলাম, কক্ষপথে একটা ছোট হাতের এম ভরের গ্রহ ভি দ্রুতি নিয়ে ঘূর্ণায়মান। তাহলে বৃত্তপথে যেহেতু ঘুরছে, এক্ষেত্রে বৃত্তপথে ঘুরতে গেলে একটা অভিকেন্দ্র বল সৃষ্টি হয়। অভিকেন্দ্র বলটা যদি মহাকর্ষ বলের সঙ্গে সমান হয়, তবেই সে ওই বৃত্তপথটা বজায় রাখতে পারবে। যদি
সমান না হয় তাহলে ওই বৃত্তপথে সে ঘুরতে পারবে না, হয় স্পর্শক বরাবর ছিটকে বেরিয়ে চলে যাবে, নয় আকর্ষিত হয়ে সূর্যের দিকে চলে আসবে, কক্ষপথচ্যুত হবে। তাহলে যেহেতু সে বৃত্তপথে ঘুরছে, তাহলে গ্রহ এবং সূর্যের মধ্যে মহাকর্ষ বল এফ সমান পাবো সূত্র অনুযায়ী জি বড় এম ছোট এম বাই আর স্কোয়ার। বড় হাতের এমটা সূর্যের ভর, ছোট হাতের এমটা গ্রহটির ভর, ওদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বৃত্তপথের দূরত্বটা আর, তাই এফ সমান জি এম বাই আর স্কোয়ার। আর যেহেতু গ্রহটি ভি দ্রুতি নিয়ে ঘুরে, তাহলে গ্রহের কেন্দ্রমুখী অভিকেন্দ্র বল এফ সমান লিখব এম ভি স্কোয়ার বাই আর। এই দুটো সমান হলেই গ্রহটি ওই বৃত্তপথটা বজায় রাখতে পারবে, অর্থাৎ জি বড় এম ছোট এম বাই আর স্কোয়ার সমানে এম ভি স্কোয়ার বাই আর লিখতে পারি। তাহলে একটা আর এখান থেকে কেটে যায়, এমটাও কেটে যায়, তাহলে ভি স্কোয়ার সমান আমরা পেলাম জি এম ডিভাইডেড বাই আর। এখন দেখো, এক পাক ঘুরে আসতে পুরো বৃত্তপথটার যে সময় লাগে তাকে পর্যায়কাল বা প্রদক্ষিণকাল বলে। যেহেতু আর ব্যাসার্ধের বৃত্তপথে গ্রহটি ঘুরছে, পুরো পথটার দূরত্ব 2πr, তাহলে আমরা দ্রুতি সমান লিখতে পারি দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্বটা 2πr পুরো পরিধি, আর সময়টা ধরলাম প্রদক্ষিণকালটা বড় হাতেরটি। তাহলে এখান থেকে এই ভি এর ভ্যালুটা এখানে বসালে পাবো 4, যেহেতু স্কোয়ার হচ্ছে পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার সমান জি বড় এম ডিভাইডেড বাই আর। এটা যদি ক্যালকুলেশন করি দেখতে পাচ্ছি আমরা আর কিউব ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। জি এম আনচেঞ্জ, অর্থাৎ জি এমটা মহাকর্ষ ধ্রুবক, সূর্যের ভর বদলায় না, 4 পাই স্কোয়ার এটা ধ্রুবক পদ, এই পুরো পদটাই ধ্রুবক। তাহলে আর কিউ ভ্যারিজেস পেয়ে গেলাম টি স্কোয়ার। তাই কেপলারের তৃতীয় সূত্র এইভাবে প্রমাণটা আসে। পরেরটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুক্তি গতিবেগ। গতিবেগ কাকে বলে? পরীক্ষায় খুবই পড়ে। মুক্তিবেগ বললেই মুক্তিবেগের সংজ্ঞাটা ন্যূনতম কথাটা আছে, ওইটা আমাকে উল্লেখ করতেই হবে। অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে যে ন্যূনতম গতিবেগ দিলে বস্তুটা পৃথিবীর মহাকর্ষ বল কাটিয়ে পৃথিবীর বাইরে চলে যায়, ওই গতিবেগটাকে বলা হয় মুক্তিবেগ। এখন মুক্তিবেগের রাশিমালা বের করতে গেলে আমি ধরলাম এটা আমার পৃথিবীর ভরটা বলে দিলাম বড় হাতের এম, এটা ও কেন্দ্রে পৃথিবী, আর ব্যাসার্ধটা বললাম বড় হাতের আর। এখন ধরে নিলাম পৃথিবী থেকে মোটামুটি কেন্দ্র হতে এক্স দূরত্ব, এটা এক্স, একটা ছোট হাতের এম ভরের বস্তু আছে। তাহলে যেমন অনেকটা উঁচুতে, পৃথিবী থেকে অনেকটা উঁচুতে তুমি যদি একটা বস্তুকে ছেড়ে দাও, তাহলে সে তো পৃথিবী পৃষ্ঠের দিকে নেমে আসবে। এর কারণটা কি? মহাকর্ষ। তাহলে এক্ষেত্রে এর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তাই বললাম এম ভর ও আর ব্যাসার্ধের পৃথিবী কেন্দ্র হতে এক্স দূরত্বে এম ভরের বস্তুর মধ্যে আকর্ষণ বল এফ সমান জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সংজ্ঞাতে বললাম পৃথিবী পৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে গেলে যে ন্যূনতম বেগ দিতে হয় তাকে মুক্তিবেগ বলা হয়।
আমি প্রথমেই অসীমে পাঠাচ্ছি না, বললাম এই অবস্থা আকর্ষণ বল যদি এটা হয়, এইখান থেকে খুব অল্প সরাচ্ছি ডিএক্স, তাহলে নিশ্চয়ই কার্য করতে হবে। এখন ডিএক্স সরণের জন্য ওই বস্তুটির ডিএক্স সরণের জন্য কৃত কার্য, অল্পের জন্য অল্প কার্য করতে হবে, সেটা হবে কত, বল ইন্টু সরণ, আমি এই কার্যটাকে ডিডাব্লিউ যদি ধরি অল্প, বল ইন্টু সরণ, তাহলে এফ ইন্টু কত পাচ্ছি ডিএক্স, তাহলে ডিডাব্লিউ সমান এফ এর ভ্যালুটা জি বড় এম ছোট এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কিন্তু সংজ্ঞাতে বললাম পৃথিবী পৃষ্ঠ থেকে সে যে ন্যূনতম বেগ দিলে মহাকর্ষ বল কাটে পৃথিবীর বাইরে চলে যায়, মানে কোথায় অসীমে চলে যাবে। তাহলে পৃথিবী পৃষ্ঠ মানে আর দূরত্ব থেকে অসীমে যেতে গেলে কতটা কার্য করতে আমরা দেখব। তাহলে এখন পৃথিবী পৃষ্ঠ হতে বস্তুটিকে অসীমে পাঠাতে মোট কার্য মানে এখান থেকে অসীমে পাঠাতে গেলে পৃথিবী পৃষ্ঠটা থেকে অনেক পরিমাণে কার্য করতে হবে। আমরা ডিএক্স সরণের জন্য মানে অল্প সরণের জন্য কৃতকার্যটা এইটুকু হয়েছে, তাহলে অসীমে পাঠাতে গেলে অনেকটাই কার্য দরকার, এরকম ছোট ছোট অনেকটা নিয়ে পুরোটা পাবো কার্যটা। তার জন্য বহু বড় সংখ্যার যোগ করতে গেলে আমরা আগেই বললাম ইন্টিগ্রেশন করতে হয়, আগের ক্লাসে বলেছি। তাহলে এখান থেকে এই মোট কার্যটার জন্য বার করার জন্য আমরা ইন্টিগ্রেশন করব মোট কৃতকার্যটা বের করার জন্য। তাহলে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন কোথা থেকে কোথা, আর থেকে ইনফিনিটি অসীমে পাঠানোর জন্য জি বড় এম ছোট এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এই ফর্মুলায় কাজ করতে হবে। ইন্টিগ্রেশন করব ধ্রুবক পদ যেহেতু এটা, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু জি বড় এম ছোট এম বেরিয়ে চলে আসলো আর টু ইনফিনিটি 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আমরা আগের ক্লাসে বলেছি 1 বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন -1 বাই এক্স হয়, আমি কি করে হয় বলেছিলাম। তাহলে পেলাম মাইনাস বড় জি বড় এম ছোট এম 1 বাই এক্স, লিমিটটা পাচ্ছ আর থেকে ইনফিনিটি, মান বসালে মাইনাস বড় জি বড় এম ছোট এম 1 বাই এক্সের জায়গায় আপার লিমিট মানে ইনফিনিটি -1 বাই আর, 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে এটা -1 বাই আর আসছে, তাহলে মানে প্লাস হয়ে গেল। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর। তাহলে কোনো একটা বস্তুকে পৃথিবী থেকে অসীমে পাঠাতে গেলে তোমাকে এই পরিমাণ কার্য করতে হবে। আর যে কার্যটা তুমি বস্তুটাকে একটা গতিবেগ দিয়ে ছুঁড়েই দিতে পারবে, তাহলে একটা যদি কোনো বস্তুকে ভি বেগ দিয়ে ছুরি, অর্থাৎ ভিটা যদি তার মুক্তি বেগ হয় তবেই সে অসীমে যেতে পারবে, তাহলে কার্যটা শক্তির সঙ্গে সমান। যেহেতু বস্তুটা তুমি হাত থেকে ছুঁড়ে দিচ্ছ মুক্তি বেগে, তাহলে এই কৃতকার্যটা কার সঙ্গে সমান হবে, গতি শক্তির সঙ্গে সমান হবে। তাহলে সেটা বললাম যদি মুক্তিবেগ, এখন যদি বস্তুর মুক্তিবেগ ভি বলি, ভি এসকেপ মানে ভি ইও বলতে পারো সাফিক্সে, তাহলে তুমি লিখতে পারো, এটা এই জায়গায় লিখলাম হাফ এম ভিই তার স্কয়ার, গতিশক্তি হাফ এম ভি স্কয়ার পড়েছি, সমান বড় জি বড় এম ছোট এম বাই আর বললাম। দেখো এমটা কেটে গেল, তাহলে বস্তুর ভরটা কেটে গেল, তাহলে ভিই তার স্কয়ার সমান পেলাম 2 বড় জি বড় এম বাই আর। তার মানে পাচ্ছ ভিই সমান √2gm বাই আর। আমরা অভিকর্ষ ত্বরণের চ্যাপ্টারে পড়েছিলাম, যখন অভিকর্ষ ত্বরণ যখন নির্ণয় করেছিলাম তখন পড়েছিলাম জি বড় এম সমান জি ইন্টু আর স্কোয়ার, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি যদি হয়, তাহলে এই রাশিমালাটা পাচ্ছ ভি সমান √2gr স্কোয়ার ডিভাইডেড বাই আর, একটা আর কাটলো, তাহলে ভি সমান পেয়ে গেলাম √2gr। এটাই মুক্তিবেগের রাশিমালা। এই রাশিমালাতে তোমাদের কাছে একটা প্রশ্ন আমার, যে একটা 2 কেজি ভরের বস্তুকে
যদি ছোঁড়া হয় তার মুক্তিবেগ যা হবে, একটা 50 কেজি ভরের বস্তুকে যদি ছোঁড়া হয় তার মুক্তিবেগ 1 হবে না বেশি হবে? দ্বিতীয় একটি প্রশ্ন, যদি কোনো বস্তুকে সোজা উপর দিকে ছোঁড়া হয় মানে উলম্বভাবে, তখন মুক্তিবেগের মান যা হবে, তুমি যদি বস্তুটাকে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোনো কোণ করে যদি ছোঁড়ো, সেই মুক্তিবেগের মানটা কত হবে? এই দুটো প্রশ্ন উত্তর করে আমাকে পাঠিও। পরেরটা তাহলে এখান থেকে মান বার করতে পারো মুক্তিবেগের। ভিই সমান √2, জি এর মানটা সিজিএস পদ্ধতিতে 980, আর এর মানটা 6400 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে 6400 গুণিত 10⁻³ এটা চলে আসলো মিটারে, তার সাথে আরও দুটো সেন্টিমিটার মানে 10⁵ চলে আসবে। এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কোনো বস্তুকে তুমি যদি সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে ছুঁড়তে পারো, বস্তুটা পৃথিবীতে আর কখনোই ফিরে আসবে না, পৃথিবীর মহাকর্ষ বল কাটিয়ে পৃথিবীর বাইরে চলে যাবে। এইটাই মুক্তিবেগের মান। এখনো পর্যন্ত আমাদের এই মুক্তিবেগ বিজ্ঞানীরা বের করতে পারেনি। বর্তমানে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগ সম্পন্ন কিছু রকেট গতিশীল করা সম্ভব হয়েছে। এখন এখান থেকে একটা খুব সুন্দর প্রশ্ন হয় যে পৃথিবীতে আমাদের যে খুব হালকা গ্যাস হাইড্রোজেন বা হিলিয়াম, এর কোনো অস্তিত্ব নেই। এর কারণটা কি? এর কারণ মুক্তিবেগ। পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে, বস্তুর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আর ওই হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাসের একটা আরএমএস গতিবেগ আছে। পরে যখন গ্যাসের গতিতত্ত্ব পড়ানো হবে তখন তোমরা দেখবে আরএমএস বেগটা কী। ওই আরএমএস গতিবেগটা অনেকটাই বেশি এটার তুলনায়, প্রায় 17 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু ওই হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাসের অণুগুলোর আরএমএস গতিবেগ এর তুলনায় বেশি, সুতরাং ওই গ্যাসগুলো আমাদের পৃথিবীপৃষ্ঠে নেই, পৃথিবীর বাইরে চলে গেছে। তাই আমাদের পৃথিবীপৃষ্ঠে ওই গ্যাসগুলি দুষ্প্রাপ্য। কিন্তু বৃহস্পতিতে প্রচুর পরিমাণে আছে, কেন বৃহস্পতি গ্রহের ভরটা অনেক বেশি পৃথিবীর তুলনায়। তাহলে ফলস্বরূপ মুক্তিবেগটাও অনেকটাই বেশি, প্রায় 27-এর কাছাকাছি। তাহলে সেক্ষেত্রে এটা যেহেতু 17 এদের আরএমএস গতিবেগ, সুতরাং বৃহস্পতি গ্রহের মধ্যে অনেক পরিমাণেই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস অবস্থান করে।